রতনপুর গ্রাম। রাতের বেলা রামু শুয়ে আছে। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনে রামু জেগে ওঠে। কিসের আওয়াজ? কিসের আওয়াজ শুনলাম আমি? নাকি আমার মনের ভুল? রামু উঠে বাইরে বেরোয়। বাইরে ঘুটঘুটে অন্ধকার, আকাশে তারা জ্বলছে, গাছপালা হাওয়ায় দুলছে, কিন্তু রামু কাউকে দেখতে পায় না। কি অদ্ভুত, কাউকেই তো দেখা যাচ্ছে না। কে কে ওখানে? রামু এগিয়ে যেতেই কেউ একজন একটা কালো কাপড় দিয়ে রামুর পুরো মুখমণ্ডল ঢেকে বেঁধে ফেলে। রামু পড়ে যায়। মুখ বাঁধা অবস্থায় রামু হাত পা ছুঁড়ে ছটফট করতে থাকে। বাঁচাও! কে কে আমার মুখ বেঁধেছে? বাঁচাও আমাকে, বাঁচাও! আহা! রতনপুরীর জমিদার বাড়ি। জমিদার বাড়ির সামনে জমিদার অজয় রায়চৌধুরী বসে আছেন। তার পাশে একজন লাঠিয়াল দাঁড়িয়ে আছে। সামনে মুখ ঢাকা রামু। তাকে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। আমার তল্লাটে থেকে আমার সাথেই পাঙ্গা নেয়া। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? ঠিললে ওর মুখটা খোল, একটু আলো বাতাস খাক। হুজুর, আপনি আমাকে ধরে এনেছেন কেন? আহা, কি ন্যাকাচন্দরে! ভাব দেখলে মনে হয় কিছুই জানে না। এই ঠিললে, চুপ কর। তুমি নাকি আমার বিরুদ্ধে প্রজাদের খেপিয়ে তুলেছ? কারণ কি? খাজনার সময় খাজনা দিতে হবে, সেটা কি তুমি জানো না? জানি হুজুর। তাহলে তুমি লোকজনকে খাজনা দিতে নিষেধ করছো কেন? এ তল্লাটে বিশৃঙ্খলা সৃষ্টি করছো কেন? হুজুর, আমি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছি না। আমি শুধু কৃষকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলেছি। এবছর ফসল ভালো হয়নি, বন্যায় সব নষ্ট হয়ে গেছে। দয়া করে যদি কিছু সময় দিতেন, সবারই খুব উপকার হতো। কিন্তু আপনি তো কোনো সময় দেননি। সময়? তোমাদের মতো অলস লোকেদের জন্য কোনো সময় নেই আমার কাছে। তোমরা জানতে না যে সময় মতো খাজনা দিতে হবে? আমার তালুকে বাস করতে হলে খাজনার কোনো এদিক ওদিক হওয়া চলবে না। আমরা তো তাই করি জমিদার বাবু। খেয়ে না খেয়ে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আপনার খাজনা পরিশোধ করি। এই বছর বন্যায় সবাই আমরা অনেক কষ্টে পড়েছি। অনেক গরিব লোকের ঘরে 3 বেলা তো দূরে থাক, হয়তো 1 বেলাও খাবার জোটে না। তারা কি করবে বলতে পারেন বাবু? আপনারা তো ওপরতলার মানুষ, তাদের কোনো খোঁজ তো আপনারা রাখবেন না। আপনারা কেবল পারেন তাদের কষ্ট দিতে। কে? এত বড় কথা? তুই আমাকে শিখিয়ে দিচ্ছিস কি করতে হবে না করতে হবে? 2 পয়সার প্রজার এত সাহস? ঠিললে, জি হুজুর। ওকে মার, মেরে আমার তালুক থেকে বের করে দে, আর ওর সব জমি জমা এখন থেকে আমার। আপনি আমাকে যতই অত্যাচার করুন না কেন বাবু, আপনি পার পাবেন না। আপনার দিন শেষ। প্রজারা অচিরেই আপনার বিরুদ্ধে মাঠে নামবে। আমি একা নই জমিদার বাবু, আমি একা নই। আহ আহ আমাকে আমাকে আর মেরো না। জমিদার বাবুর কথা অমান্য করার সময় এর পরিণতি মনে রাখা দরকার ছিল। ছোট হুজুর। অলোক, তুই এখানে কি করছিস? ভাইজান, অনেকক্ষণ থেকেই আমি তোমার কাণ্ডকীর্তি দেখছি। তুমি এমন কেন বলো তো? প্রজাদের এভাবে কষ্ট দিয়ে কি লাভ? কি? আমি প্রজাদের কষ্ট দিচ্ছি? হ্যাঁ, তাই তো দিচ্ছ। ওরা বলেছে এই বছর খাজনা দিতে ওদের সমস্যা হবে। ওদের অবস্থাটা একটু বিবেচনা করলে কি হয়? তোর এত শখ থাকলে তুই গিয়ে কর না। ভুলে যাস নে, জমিদার আমি, তুই না। হ্যাঁ, আমি কখনোই এটা ভুলতে পারি না যে জমিদার তুমি, আমি না। কিন্তু আমি তোমাকে আর কারো ওপর অত্যাচার করতে দেব না। রামু, তুমি চলে যাও। কাজটা তুই ভালো করলি না অলোক। আমি জানি আমি কি করেছি। অজয় তার প্রাসাদের একটা ঘরে একা বসে আছে। তার চোখে মুখে গভীর চিন্তা আর অসন্তোষ। সবাই আমাকে ঘৃণা করে, করুক।
আমি জমিদার, ওই সব সাধারণ মানুষের ভালোবাসা দিয়ে আমি কি করব? আমি জমিদার অজয় রায় বাহাদুর। আমার অনেক ক্ষমতা, আমার কারো ভালোবাসার প্রয়োজন নেই, কিন্তু আমি কাউকে আমার বিরুদ্ধে জোট পাকাতে দেব না। তাই তো শিকড় উপড়ে ফেলেছি, ওই প্রজার রামুটার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। এবার সবাই আমাকে ভয় পাবে। কে? ভেতরে এসো। হুজুর, আপনি? কি হয়েছে ঠিল্লে? আপনি জমিদারি স্বেচ্ছায় ত্যাগ করুন হুজুর। কি বললি? 2 পয়সা চাকরের এত সাহস? হুজুর, আপনার জমিদারি কেউ আর মানতে চাইছে না। গ্রামবাসীরা এগিয়ে আসছে, সবাই অলোকবাবুকে জমিদার বানাতে চায়। কি? বিদ্রোহ করতে ওরা? 2 পয়সার প্রজারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে? অজয় জানলার কাছে এগিয়ে যায়। বাইরে দেখতে পায় গ্রামবাসীরা জমিদার বাড়ির দিকে এগিয়ে আসছে। তাদের কারো হাতে দা, কারো হাতে লাঠি। রামু আর অলোককে সামনে রেখে তারা এগিয়ে আসছে। আচ্ছা, অলোক আর ওই চাষা রামই তাহলে এসবের পেছনে আছে। অলোকবাবুকে জমিদার বানাও। অজয়ের অত্যাচার আর সহ্য করব না। জমিদার বাবু, এবার ভেবে দেখুন আপনি কি করবেন। আমি ফিরে আসব, নিশ্চয়ই আসব, আর তোমরা সবাই দেখবে। এত বড় অপমান, এত বড় অপমান! ওই 2 পয়সার প্রজারা আমাকে তাড়িয়ে দিতে চায়। আমি আবার ফিরে যাব, অনেক শক্তিশালী হয়ে। যে সৃষ্টিকর্তাকে আমি কোনোদিন ডাকিনি, এবার তারই সাহায্য চাইব, নিশ্চয়ই চাইব। হে সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দাও, আমাকে এমন ক্ষমতাবান করো যাতে সবাই আমাকে ভয় পায়। শক্ত সমর্থ বড় বড় লোকেরা যেন আমাকে দেখলে পালিয়ে যায়। আমি চাই না কেউ আমাকে অপমান করুক, আমি চাই আমাকে লোকে ভয় পাক। আমাকে অনেক শক্তিশালী করে দাও। হঠাৎ একটা আলো জ্বলে ওঠে। অজয়ের শরীর পরিবর্তন হতে শুরু করে। তার হাত পায়ে লোম গজায়, দাঁত লম্বা হয়। ধীরে ধীরে সে একটা বড় বাঘে পরিণত হয়ে যায়। এ কি হলো? এ কি হয়ে গেল? আমি বাঘ হয়ে গেলাম। আমি প্রার্থনায় কি তাহলে ঠিকমতো চাইতে পারিনি? কোথায় গড়মিল হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি চেয়েছিলাম শক্তি, ক্ষমতা, তা তো পেয়েছি, কিন্তু এভাবে? এটা তো অভিশাপ। জঙ্গলের কাছে একটা ছোট কুটির। সেখানে এক দরিদ্র বিধবা পিঠাবালির বাস। নাম তার মালতী। সে তার ছোট মেয়ে টুঙ্কির সাথে থাকে। টুঙ্কি বাপ মরা মেয়ে। মালতী উঠোনে উনুনে পিঠা বানাচ্ছে। টুঙ্কি কাছে বসে কাঁদছে। মা টুঙ্কি, আর কত কাঁদবি রে মা? দেখ, আমি তোর জন্য তোর পছন্দের পিঠে বানিয়েছি। না, আমার পিঠে চাই না। আমার কুটু কোথায়? আমার ওকে চাই। হায় রে, কুটু তো মরে গেছে মা। একটা বেড়ালের জন্য দিনরাত কাঁদতে হবে। তোকে আর একটা বেড়াল এনে দেব। যা মা, ঘরে যা, হাত মুখ ধুয়ে বস। আমি পিঠে বানানো শেষ করি, এরপর গরম গরম খাবি। না, আমার কিচ্ছু লাগবে না। আমি শুধু কুটুকে চাই। আমার কুটু কোথায়? ওকে এনে দাও। হায় রে কপাল, এই মেয়েকে আমি কি করে বুঝাই? মরে গেলে আর কেউ ফিরে আসে না, তোর বাপও আসেনি। আমি ওরে বাবা, বাঘ! পালা টুঙ্কি, পালা! খবরদার বাঘ, আমার মেয়ের দিকে এক পাও এগোবি না। লোকেরা আমাকে দেখে ভয় পাচ্ছে ঠিকই, কিন্তু আমার যে ভীষণ ক্ষুধে পেয়েছে। তা মহিলাটাকে খাবো নাকি ওর মেয়েটাকে খাবো? মহিলাটা একটা পিচ্চি খুন্তি নিয়ে বাহাদুরি করছে। দেখি আগে এটাকে ভয় দেখাই। টুঙ্কি, দাঁড়িয়ে থাকিস না, চল পালাই। আরে মা, এটা তো আমার পোষা বেড়াল। কুটু, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ কেন? আয় আয় কুটু, আয়। কি বলছিস? এটা একটা বাঘ! কি বিশাল বাঘ! আরে না মা, এটা আমার বেড়াল কুটু। আমি খুব খুশি মা, কুটু ফিরে এসেছে আর কত বড় হয়ে গেছে দেখো। টুঙ্কি ধীরে ধীরে বাঘটার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে। বাঘটা অবাক হয়। আদর পেয়ে সে চোখ বুজে থাকে।
আমাকে তো কেউ কখনো এভাবে ভালোবাসেনি। এই ছোট্ট মেয়েটার নিষ্পাপ ভালোবাসা আমার মন ভরিয়ে দিল। তোর খিদে পেয়েছে কুটু? দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মেয়েটা কি করছে কিছুই বুঝতে পারছি না। এটা তো একটা ভয়ঙ্কর বাঘ। আমি যাই, আমি গিয়ে লোকজন ডেকে আনি। ওরে বাবা রে! এই যে কুটু, নে খেয়ে নে। টুঙ্কি বাঘটার সামনে একটা মাংসের টুকরো রাখে। বাঘটা কৃতজ্ঞ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে খেতে শুরু করে। টুঙ্কির সামনে বসে বাঘটার খাওয়া দেখতে থাকে। ভালো করে খা কুটু, পেট ভরে খা। মেয়েটা আমাকে ভয় পাচ্ছে না, কিন্তু ওর মনে কত ভালোবাসা। এই ভালোবাসার টানেই মেয়েটা আমাকে খাবার এনে দিয়েছে। না, ভালোবাসা জিনিসটা তো আসলেই অদ্ভুত। দেখ কুটু, কি সুন্দর পানি। তুই কি পানি খাবে? আমারও এই সুন্দর পানিতে নামতে ইচ্ছে করছে, কিন্তু আমি যে সাঁতার জানি না। বাঘটা টুঙ্কির পিঠে গুঁতো দিয়ে তাকে পিঠে চড়িয়ে নেয়। টুঙ্কি তার পিঠে চড়ে বসে। বাঘটা খুশি হয়ে দৌড়াতে থাকে। দারুণ মজা লাগছে তো কুটু, দৌড়া, আরো জোরে দৌড়া। কি মজা, কি মজা! কি অদ্ভুত ব্যাপার! বাঘটা টুঙ্কিকে কিছুই করছে না। ভারী আশ্চর্য তো। না, আমার মনে হচ্ছে টুঙ্কিকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। টুঙ্কি আর বাঘ সারা দিন এখানে সেখানে ঘুরে বেড়ায়। জঙ্গলে খুব সুন্দর একটা ফুলের গাছ থাকে। বাঘটা টুঙ্কিকে পিঠে চড়িয়ে নিয়ে সেই ফুলের গাছটায় মাথা দিয়ে আঘাত করে। গাছ থেকে ফুল ঝরে ঝরে পড়তে থাকে। টুঙ্কি খুশিতে ঝরা ফুলের মাঝে 2 হাত মেলে ধরে। কি সুন্দর! টুঙ্কি কানে ফুল গুজে মালা বানিয়ে নিজের গলায় পরে আর বাঘটার গলায়ও পরিয়ে দেয়। বাঘটা গলায় ফুলের মালা পরে টুঙ্কিকে পিঠে নিয়ে রাজকীয় চালে হাঁটতে থাকে। আসুন আসুন, গরম গরম পিঠে খেয়ে যান, একদম গরম গরম। এই যে পিঠাবালি, একটা পিঠা দাও একদম গরম দেখে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এই নিন। আরে, এই যে, কোথায় যাচ্ছেন? পিঠার দাম দিয়ে যান। পিঠা? কিসের পিঠা? আমি যে পিঠা খেয়েছি তার কোনো প্রমাণ আছে? সে কি, আপনি তো মাত্রই পিঠা খেলেন, পিঠা খেয়ে দাম না দিয়ে চলে যাচ্ছেন? এটা কেমন ধরনের বাটপারি? কি? আমি বাটপার? এই যে দেখো, আমার কাছে টাকা আছে, কিন্তু আমি পিঠার দাম দেব না। কি করবে তুমি? দয়া করে আমাকে এভাবে ঠকিয়েন না। মেয়ে মানুষ দোকান দিয়ে বসেছো, একটু তো ঠকতেই হবে। আমাকে তো ঠকিয়েছেন, বেশ, আমি না হয় দুর্বল মেয়ে মানুষ, কিছু করতে পারছি না, কিন্তু সৃষ্টিকর্তার বিচার থেকে আপনি পার পাবেন না। সৃষ্টিকর্তার বিচার? সৃষ্টিকর্তার বিচার টিচার আমি ভয় পাই না। আমি কোনো কিছুই ভয় পাই না। জমিদার অজয় রায় বাহাদুরকে জমিদারি থেকে নামিয়ে দিয়েছি, আমরা কি আর কিছু ভয় পাই? কিসের গর্জন ছিল ওটা? ঠিক তখন বাঘের পিঠে চড়ে টুঙ্কিকে রাজকীয় চালে আসতে দেখা যায়। বাঘটা এসে লোকটার মুখের সামনে গর্জন করে। ওরে বাবারে, বাঘ বাঁচাও! লোকটা ভয়ে হাতের সব টাকা ফেলে পালিয়ে যায়। টুঙ্কি বাঘের পিঠ থেকে নেমে সেই টাকাগুলো মায়ের হাতে তুলে দেয়। নাও মা, টাকাগুলো নাও। না টুঙ্কি, আমার পিঠের দাম যা আমি তাই নেব, এর বেশি টাকা আমি নেব না। বাকি টাকা লোকটাকে ফেরত দিয়ে দেব। তবে আজ টুঙ্কি কুটু সময় মতো না এলে কোনো টাকাই পেতাম না। ধন্যবাদ কুটু। বাহ, মাটা তো ভারী সৎ, কিন্তু এমন সৎ হলে তো বড় লোক হতে পারবে না। যাকগে, যার মনে যেমন চিন্তা। টুঙ্কি, ও টুঙ্কি, টুঙ্কি, গেলি কোথায়?
সে কি, মেয়েটা গেল কোথায়? কোথায় আর যাবে? মনে হয় কুটুর পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। মালতীদি, মালতীদি, কি হয়েছে? তুমি এভাবে ছুটছো কেন ভাই? তোমার মেয়ে টুঙ্কি। টুঙ্কি? কি হয়েছে আমার টুঙ্কির? টুঙ্কিকে জমিদার বাবুল জোকেরা ধরে নিয়ে গেছে। বলেছে তুমি নাকি পরপর 2 মাসের খাজনা দাওনি। খাজনা না দিলে ওরা টুঙ্কিকে ছাড়বে না। সে কি, গত মাসে বন্যা হলো, তারপরের মাসে টুঙ্কির বাবা মারা গেল। একটু গুছিয়ে উঠলেই আমি সব টাকা একসাথে দিয়ে দেব। জমিদার অলোকবাবু তো শুনেছিলাম খুব দয়ালু। দয়ালু না ছাই, জমিদারেরা আবার দয়ালু হয় নাকি? অলোকবাবু তার ভাই অজয়বাবুকে জমিদারি থেকে তাড়ানোর জন্য প্রজাদের সাথে নাটক করেছে। বোকা প্রজারা অলোকের ভালো মানুষের মুখোশদুকে ফাঁদে পড়ে অজয়বাবুকে তাড়িয়েছে। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে অলোকবাবু অজয়বাবুর থেকেও বেশি কঠিন। এখন কি হবে? আমি কি করব? আমি যাচ্ছি, তুমিও এসো। জমিদার বাবুর সামনে কান্নাকাটি করলে যদি মন গলে। হে সৃষ্টিকর্তা, আমি এখন কি করব? কার কাছে যাব? টুঙ্কিকে জমিদার ধরে নিয়ে গেছে রে কুটু। আমি যাচ্ছি, জমিদারের বাড়ি যাচ্ছি। পরপর 2 মাসের খাজনা পরিশোধ করতে পারিনি, তাই না জানি জমিদার আমার মেয়েটার উপর কত অত্যাচার করছে। আমি যাচ্ছি। ওই অলোকটা ওর আসল চেহারা অবশেষে দেখিয়েই দিল। আচ্ছা, আমি থাকতে টুঙ্কির কোনো ক্ষতি হতে দেব না। আমাকে মারবেন না জমিদার বাবু, আমি খুব ব্যথা পাচ্ছি। তোমার মা পরপর 2 মাসের খাজনা দেয়নি, আর তুমি বলছো তোমাকে মারবো না? মা বেটি মিলে কি মগের মুল্লুক পেয়েছো? না হুজুর, দয়া করুন, দয়া করুন, আমার মেয়েটাকে এভাবে মারবেন না। আমি সব খাজনা পরিশোধ করে দেব। 3 মাসের খাজনা সব পরিশোধ করে দেবে। 3 মাস? হ্যাঁ, জরিমানা সহ। হুজুর, এ আপনি কি বলছেন? এ তো জুলুম। আপনি দয়ালু এবং পরোপকারী ছিলেন দেখে অজয়বাবুকে জমিদারের পদ থেকে সরাতে আমরা আপনাকে সাহায্য করেছিলাম, আপনাকে জমিদার বানিয়েছিলাম, আর আপনি কিনা আমাদের ওপর এইভাবে জুলুম করছেন। 2 পয়সার প্রজা তুমি, আমি কি করব না করব তুমি আমাকে শেখাচ্ছ? হুজুর, চুপ করো, ওসব তো আমার পরিকল্পনা ছিল। ভালো মানুষই দেখিয়ে তোমাদের বোকা বানিয়েছি। কিসের শব্দ? কারা শব্দ করছে? ওরে বাবারে, বাঘ! পালাও পালাও! জমিদার অলোক প্রাণের ভয়ে পালিয়ে যায়, আর টুঙ্কি ছুটে এসে বাঘটাকে জড়িয়ে ধরে। আমার কুটু। সত্যি এই বাঘের সাথে টুঙ্কি বন্ধু না হলে আজ কি হতো কে জানে। জমিদার বাবু, রামু, কেমন আছো? আপনি আপনি বাঘ হয়েছিলেন? কুটু, তো আপনি বাঘ? হ্যাঁ টুঙ্কি, এটা সৃষ্টিকর্তার পরীক্ষা বলতে পারো। সৃষ্টিকর্তার কাছে শক্তি আর ক্ষমতা চেয়েছিলাম, তারই ইচ্ছাতেই আমি বাঘে পরিণত হয়েছিলাম। কেন, তুমি আর আমার বন্ধু হবে না টুঙ্কি? অবশ্যই হব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই ছোট্ট মেয়েটি আমাকে শিখিয়েছে ভালোবাসা কতটা অমূল্য। ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। ভালোবাসাই আমাকে পরিবর্তন করে দিয়েছে। আমাকে তোমরা ক্ষমা করে দিও। না না জমিদার বাবু, আপনি ভুল বুঝতে পেরেছেন যখন, তখন আর কিছুর প্রয়োজন নেই। আপনিই আমাদের জমিদার বাবু, আমরা আপনাকেই চাই। হ্যাঁ, মেয়েটা আমার ভালো বন্ধু পেয়েছে। হ্যাঁ জমিদার বাবু, আপনি যখন ভুল বুঝে ফিরে এসেছেন, আশা করি এই তল্লাটে এখন সবকিছুই ঠিকঠাক হবে। এখন থেকেই তল্লাট চলবে ভালোবাসায়, কারণ ভালোবাসার চাইতে বড় শক্তি আর কিছুই হতে পারে না। ভালোবাসার ক্ষমতা অসীম, তাই না টুঙ্কি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। দাদু ভাই,
এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? মা বকেছে বুঝি? না দিদুন, মা আমাকে বকেনি। বৃষ্টির জন্য আমার মন খারাপ লাগছে। এ আবার কেমন কথা বললি দাদু ভাই? বৃষ্টির জন্য কারো আবার মন খারাপ হয় নাকি? বৃষ্টি তো আসে সবার মন খারাপকে ভালো করে দেবার জন্যে। না দিদুন, বৃষ্টি এসেই আমার মনটা খারাপ করে দিয়েছি। বৃষ্টি না হলে আমি ঋতুর বাড়ি যেতে পারতাম আর ওর সাথে খেলা করতে পারতাম। ও, তাহলে এই ব্যাপার। এই জন্যে তুই মন খারাপ করে বসে আছিস। বৃষ্টি তো আর সারাদিন থাকবে না। বৃষ্টি থেমে গেলেই তুই ঋতুর বাড়ি যেতে পারবি আর ঋতুর সাথে খেলতেও পারবি। তুমি সত্যি বলছো দিদুন? একটু পরে বৃষ্টি থেমে যাবে আর তারপর আমি খেলতে যেতে পারবো? ইয়ে, কি মজা! পাগলি মেয়ে একটা। দুই দাদি নাতনি মিলে কি এত কথা হচ্ছে শুনি? শোনো তোমার মেয়ের কথা। বৃষ্টির জন্য তার নাকি মন খারাপ, সে ঋতুর বাড়ি খেলতে যেতে পারছে না। ভালোই তো হয়েছে, এত করে বারণ করি ঋতুর বাড়ির সামনে যাস নে, আমার কথাই তো শোনে না। দিদুন দেখো না, আমাকে ঋতুর বাড়ি যেতে দিচ্ছে না। সব সময় মা আমাকে এভাবেই বকে। সে কি বৌমা, ও তো ছোট মানুষ, ও তো ঘোরাঘুরি করবেই, একটু তো খেলাধুলা করবেই ও। তুমি ওকে এর জন্যে বকো কেন? হ্যাঁ মা, আপনার নাতনি খেলতে যায় বেশ ভালো কথা, কিন্তু ওরা তো অনেক বড় লোক, আমরা তো আর ওদের মতো বড় লোক নই। আপনার নাতনি ওখানে কিসের খাবার দেখে আসে আর বাড়ি এসে এই নিয়ে আমার সাথে বায়না ধরে। না না দাদু ভাই, এইটা কিন্তু একদমই ঠিক নয়, আর এমনটা কখনো করবে না, ঠিক আছে? ঠিক আছে দিদুন। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। সকাল থেকেই যে বৃষ্টি শুরু হলো, কখন যে শেষ হবে সেটাই তো বুঝতে পারছি না। একটু হাটে যাব সেটাও পারছি না। কেন গো, বৃষ্টি দেখে তোমার আবার হাটের কথা মনে পড়লো কেন? কোনো জরুরি কাজ আছে বুঝি? জরুরি কাজ বলতে কচু বিক্রির ব্যাপারে হাটে যাওয়ার কথা ছিল। একজনের সাথে আমার কথা হয়েছিল, উনি আমাদের ক্ষেতের সব কচু একসাথে একেবারে দ্বিগুণ মূল্যে নিয়ে যেতে চাইছেন গো, বুঝলে? বাহ, এই তো বেশ ভালো কথা। তাহলে তো এবার ব্যবসায় লাভ আর লাভ। হ্যাঁ, তাই তো বলছি গো, কিন্তু দেখো কাণ্ড, এত বৃষ্টি হচ্ছে যে বাইরে যাওয়ার কোনো অবস্থাই নেই। কি যে করি। তুমি একটু শান্ত হও, বৃষ্টি যখন শুরু হয়েছে নিশ্চয়ই শেষও হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তা তো অবশ্যই। আচ্ছা গিন্নি, ঘরে হাট বাজার ঠিকঠাক আছে তো নাকি? আবার দুপুরে নুন ভাত খেতে হবে না তো? কি যে বলো না তুমি, আমাদের ঘর থেকে কখনো খাবার পুরায়? আর নুন ভাত? তা কি আমাদের ঘরে শোভা পায়? নুন ভাত তো এই অয়নদার বাড়ির রোজকার খাবার। সে ঠিকই বলেছ। আচ্ছা, আমার মেয়েটা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। দেখো, মনে হয় বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আজ খেলতে পারেনি তো, তাই বোধ হয় মন খারাপ। দেখেছো, বৃষ্টিটা এসে শুধু আমাকে ঝামেলায় ফেলেনি, বরং আমার মেয়েটাকেও ঝামেলায় ফেলে দিয়ে গেল। ভালোই হয়েছে, রোজ রোজ ওই ভিকিরির মেয়েটার সাথে খেলে। এত না করি শুনতেই চায় না। আজ তাও এই বৃষ্টির জন্যে খেলাটা বন্ধ হলো। এভাবে বলছো কেন গিন্নি? বাচ্চা মানুষ, এভাবে বলো না। তুমি চুপ করো, তোমার আশকারাতে এই মেয়েটা এমন হয়েছে। খাবার দিচ্ছি, মেয়েকে নিয়ে খেতে এসো। জানো, সকালে বৃষ্টি হয়েছিল যে, আমি ভেবেছিলাম আজ তোমার সাথে খেলতেই পারবো না। হ্যাঁ,
আমিও তাই ভেবেছিলাম। আমার মন খুব খারাপ হয়েছিল জানো, আজকে তোমার সাথে খেলতে পারবো না তাই ভেবে। তাহলে মনে হয় আমাদের দুজনের মন খারাপ দেখে বৃষ্টি থেমে গিয়েছে। হ্যাঁ, তাই হবে মনে হয়। চলো এবার খেলা শুরু করি। কি করছো তোমরা? খেলা করছো বুঝি? হ্যাঁ বাবা, আমরা খেলা করছি। শুনো, তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, সবার সাথে মিশবে না। কিছু কিছু মানুষের থেকে একটু দূরত্ব রাখার চেষ্টা করবে, বুঝলে? আহ গিন্নি, বাচ্চাদের সামনে আমাকে এভাবে বকো না তো। চাচি, তুমিও চাচাকে বকো। আমার মা ও বাবাকে এরকমই বকে। শুনলে শুনলে তুমি এই পাকা মেয়ের কথা শুনলে? ওর বাবা মায়ের সাথে আমার তুলনা করছে। এখানে ওর দোষ কি বলো? বাচ্চারা যা দেখে তাই তো বলে। আচ্ছা, আমি এলাম, দেখি হাটে গিয়ে কচুর ক্ষেতটা বিক্রির কথা চূড়ান্ত করে আসি। ঠিক আছে যাও, আর মূল্যটা বেশি ধরবে কিন্তু, এই বলে রাখলাম। আচ্ছা আচ্ছা। এই ঋতু, ঘরে আয় তো, তোর সাথে আমার কথা আছে। আর টুনি, তুই এখন বাড়ি যা। কিন্তু মা, আজ তো আমাদের খেলাই হলো না। মুখে মুখে কথা বলছিস, যা বলছি তাই কর। কি গো, বৃষ্টি তো থেমে গেল, তুমি চুপ করে বসে আসুসে, হাটের দিকে যাবে না নাকি? হাটের দিকে যে যাব গিন্নি, আমার পকেটে তো কোনো একটা কানা করিও নেই গো। তা না হয় বুঝলাম, কিন্তু আর কতদিন এভাবে চলবে বলো তো? মেয়েটা তো আর নুন ভাত খেতে চাইছে না, কি করব কি আমি? ওর সামনে সে আর নুন ভাত দিতে আমারও ভাল লাগছে না। বৃষ্টির জন্যই তো কোথাও ভালোভাবে কাজও পাচ্ছি না। আচ্ছা গিন্নি, আমি যাই তাহলে, দেখি কোনো তরকারি কেনার ব্যবস্থা করতে পারি কিনা। একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো না। বলছিলাম কি, হাটে গিয়ে টাকার কোনো ব্যবস্থা হলে ফেরার সময় যদি পারো একটু মাংস নিয়ে এসো। অনেক দিন মাংস দিয়ে ভাত খাওয়া হয় না। ঠিক আছে গিন্নি, আমি চেষ্টা করব। মা মা, বাবা কোথায় চলে গেল? হাটের দিকে গেল। কেন, কিছু বলবি বাবাকে? না মা, কিছু বলবো না। ঠিক আছে, তুই ঘরে যা, তোর দিদুনের সাথে গল্প কর গে। আমার কাজ আছে, আমি গেলাম। ঠিক আছে মা। দাদু ভাই, আজ এত তাড়াতাড়ি খেলা শেষ করে চলে এসেছে। খেলা তো আজ শুরুই করতে পারিনি, শেষ করব কিভাবে দিদুন? কেন রে, কি হয়েছে? চাচি ঋতুকে নিয়ে ঘরে চলে গেল আর আমাকে বাড়ি পাঠিয়ে দিল। তুই মন খারাপ করিস নে দাদু ভাই, হয়তো জরুরি কোনো কাজ ছিল, তাই এমনটা করেছে। আচ্ছা দিদুন, কচু তরকারির কি অনেক মূল্য? কেন রে, হঠাৎ এই কথা জিজ্ঞেস করলি যে? আজকে চাচাকে চাচিমা অনেক বেশি দামে কচু বিক্রি করার কথা বলছিল, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, খুব বেশি দাম নয়, আবার একেবারেও কম নয়, ওই হাটে তরকারির যে মূল্য আর কি। তবে কচু দিয়ে মাংস ভাজাটা খুব স্বাদ হয়, বুঝলি? কচু দিয়ে মাংস ভাজা, সে আবার কেমন খাবার? আমি তো এমন কখনো খাইনি। ঠিক আছে ঠিক আছে, আমি তোর বাবাকে বলবো একদিন যেন মাংস আর কচু নিয়ে আসে, আমি তোকে রান্না করে খাওয়াবো, কেমন? ইয়ে, কি মজা! তুমি খুব ভালো গো দিদুন। এখন যা, পড়তে বস, নয়তো মা এসে আবার বকবে। ঠিক আছে দিদুন, আমি এক্ষুনি পড়তে যাচ্ছি। মা,
ওমা, তুমি একা একা হাসছো কেন? কি হয়েছে? একা একা হাসছি খুশিতে, বুঝলি, খুশিতে। কি এমন খুশি মা, যার জন্য তুমি এভাবে একা একা হাসছো? আমায় বলো না। শুনবি? শোন তাহলে, তোর বাবার কচু ক্ষেতটা বিক্রি হয়ে গেলে এবার আমি কিছু গয়না কিনবো, আর সেই খুশিতেই হাসছি। কিন্তু মা, বাবার কচু খেতে তো এখনো বিক্রি হয়নি, তাহলে তুমি এখনই কেন এত খুশি হচ্ছ? এত অলক্ষণে কথা বলিস না তো। শোন, বিক্রিটা হয়ে গেলেই তোকে সুন্দর দেখে এক জোড়া দুল বানিয়ে দেব। সত্যি বলছো মা? আমাকেও দুল বানিয়ে দেবে? হ্যাঁ রে মেঘা, সত্যি বলছি। তোর মা কি কখনো মিথ্যে বলে নাকি? তুমি এসেছো? কি কথাবার্তা হলো? ওনারা কবে টাকা করে দিবে কিছু বলেছে নাকি? তুমি সব সময় সবকিছু নিয়ে এমন ব্যস্ত হয়ে পড়ো কেন বলো তো? সবেমাত্র এলাম আমি, একটু বসতে তো দেবে নাকি? কোথায় এক গ্লাস জল এনে দেবে, তা না করে আমার সঙ্গে সঙ্গে ভুরি ভুরি প্রশ্ন করা শুরু করে দিলে। না তেরি ছাই। শোনো, আগে তো কাজের কথা বলবি নাকি, তারপর না হয় অন্য কাজ। এখন জলদি করে বলো তো কি হলো আজ? হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। আমি না বলা পর্যন্ত তুমি যে স্থির হবে না, এটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। বলো বলো, জলদি করে বলো। কথা তো বেশ ভালোই হয়েছে। আগামী পরশুদিন ওনারা ক্ষেতের সব কচু নিয়ে যাবেন, আর সব টাকা দিয়ে যাবেন, এবং অনেক বেশি মূল্য দেবেন গো। কি বলছো কি তুমি? আমার তো শুনেই খুশিতে নাচতে ইচ্ছে করছে। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে? দেখো কি নিয়ে এসেছি গো। আসছি আসছি। এইভাবে ডাকাডাকি করছো কেন? কি হয়েছে শুনি? আর তোমার হাতে ওটা কিসের ব্যাগ? মাংস নিয়ে এসেছি গো। আমার মেয়েটা কোথায়? ওকে ডাকো, ও দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে গো। মাংস এনেছো? মেয়ে তো ওই ঘরে পড়ছে, তুমি একটু অপেক্ষা করো, আমি ওকে এক্ষুনি ডেকে আনছি। বাবা, বাবা আমায় ডাকছো কেন? দেখ মা, আমি তোর জন্য মাংস নিয়ে এসেছি রে। কতদিন তোকে একটু মাংস ভাত দিতে পারিনি, কতদিন। হ্যাঁ, মাংস এনেছো? সত্যি বাবা, তুমি আমার অনেক ভালো বাবা। আজকে মাংস খাবো। কি মজা, কি মজা! মাংসের ব্যাগটা আমাকে দাও, আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি। না মা, শুধু মাংস তো খাবো না। সে কি কথা? তাহলে কি খাবি তুই? তিতুন বলেছে কচু শাক দিয়ে মাংস ভাজা খুব স্বাদ। আজকে কচু শাক দিয়ে মাংস ভাজা খাবো। কিন্তু ঘরে তো কচু তরকারি নেই, তোকে আমি কিভাবে কচু দিয়ে মাংস ভাজা দেব? এই গিন্নি, তুমি এত ভেবো না তো। মেয়ে যখন খেতে চাইছে, তখন আমি কচুর তরকারি ঠিক নিয়ে আসবো, বুঝলে? একটা কথা বললেই হলো নাকি? তুমি এখন কচু পাবে কোথায়? হাতে তো তেমন টাকা করিও নেই যে হাট থেকে কিনে আনবে। বাবা, বাবা, আমার বন্ধু ঋতুর বাড়িতে অনেক কচু আছে, সেখান থেকে নিয়ে এসো না। না না, ওদের বাড়ি থেকে আমি কচু আনতে পারবো না, তুই শুধুই মাংস খাবি। আহ গিন্নি, এভাবে বলো না তো। শোন মা, তুই মন খারাপ করিস নে। এখন তো রাত হয়েছে, আমি বরং কাল সকালে লিটনদার বাড়ি থেকে তোর জন্য কচু নিয়ে আসবো, বুঝলি? হুম। কি মজা! কালকে কচু দিয়ে মাংস ভাজা খাবো। কি গো, এই সাত সকালে কোথায় চললে? দেখি, একটু ওদিকে যাই, মেয়েটার জন্য কোনো কচুর ব্যবস্থা করতে পারি কিনা সেটা দেখে আসি। এখনো সেই কচু নিয়েই পড়ে আছো? ঘুম থেকে উঠে দেখবে ও ভুলেই গেছে। ওসব নিয়ে তুমি অত চিন্তা করো না তো।
মেয়েটাকে তো কখনো কিছুই দিতে পারি না, এই একটাই আবদার করেছে, দেখি না একটু চেষ্টা করে। এই সাত সকালে ভিকিরি ছোট লোকটা আমাদের বাড়ি কেন এলো? বৌদি, একটা দরকার এসেছি। সে তো তোমাকে দেখেই বুঝতে পারছি, কারণ গরিবেরা কখনো এমনি এমনি বড় লোকদের বাড়ি যায় না। এভাবে কেন বলছো বৌদি? তোমরা আমার একই জায়গার মানুষ, আমরা একে অপরের উপকার করব, এটাই তো নিয়ম, তাই না বলো? তোমার থেকে কি আমাকে নিয়ম শিখতে হবে? আমার মনে হয় না যে আমাদের তোমার কোনো দরকার পড়বে, বা তোমাদের থেকে কোনোদিন সাহায্য নিতে হবে। তাই বলছি, অযথা কথা না বাড়িয়ে কি দরকারে এসেছো তাই বলো। বৌদি, তোমাদের তো অনেক বড় কচুর ক্ষেত, ওখান থেকে আমায় যদি একটু কচু দিতে, তাহলে আমার মেয়েটাকে একটু কচু দিয়ে মাংস ভাজা খাওয়াতে পারতাম গো বৌদি। বলি, আমাদের কচু ক্ষেত কি গ্রামের অসহায় গরিবদের বিতরণ করার জন্য করা হয়েছে নাকি? হ্যাঁ, এভাবে অপমান করো না বৌদি, সামান্য কচুর জন্যই তো এসেছিলাম, দিবে না সেটা ভালোভাবে বলে দিতেই পারতে। এমন কি হে তুমি যে তোমার সাথে আমার ভালো করে কথা বলতে হবে? অযথা এখানে দাঁড়িয়ে কথা না বলে বাড়ি যাও। আমাদের কচুর ক্ষেত বিক্রি হয়ে গেছে, আর খুব বেশি মূল্যেই বিক্রি হয়েছে, বুঝতে পেরেছো? ঠিক আছে বৌদি, আমি বুঝতে পেরেছি, আমার এখানে আসাটা একদমই ঠিক হয়নি। আমার গিন্নি আগেই বারণ করেছিল, তাও আমি এসেছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যে জিনিস কেনার ক্ষমতা নেই সেই জিনিস খেতে যাও কেন? ধুর বাবা, ভাল লাগে না, সকাল সকাল এসে দিল তো মনটা খারাপ করে। কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? কোনো সমস্যা হয়েছে নাকি? না, কিছুই হয়নি। কিছু না হলে এভাবে মুখ ভার করে আসো কেন? তোমার ভাবসাব কিছুই বুঝি না বাপু। শোনো, যতই মুখ ভার করে থাকো না কেন, আমার কিন্তু গয়না চাই চাই, এই আমি সাফ করে বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, নাও নাও, আমাকে বিক্রি করে যত খুশি গয়না নাও। তোমার এই অতিরিক্ত লোভ আর অহংকারের কারণে আমার আজকে এই দশা, বুঝলে? তুমি এইভাবে রাগ দেখাচ্ছ কেন? কি হয়েছে আমাকে করে বলবে তো নাকি? না বললে আমি বুঝবো কি করে? কি আর হবে, তোমার কথা মতো বাড়ি ঘরের দলিল বন্ধক রেখে কচু ক্ষেতটা বিক্রি করেছিলাম। বছরের পর বছর যত লাভ হয়েছে, সব টাকার তুমি গয়না কিনেছো, তোমার সব পূরণ করেছো তুমি, কিন্তু সেই টাকার ফেরত দিতে দাওনি। আর যার কাছে বন্ধক রেখেছিলাম, এত বছর পরে উনি এখন আমাদের বাড়িঘর সহ কচুর ক্ষেত সবকিছু ওনার নামে করে নিয়েছেন। এখন কি হবে বলো? হে, কি কথা বলছো তুমি? এখন? তবে এখন আমাদের কি হবে? মেয়েটাকে নিয়ে আমরা যাবো কোথায়? অহংকার যেমন পতনের মূল, তেমনি অতিরিক্ত লোভও মানুষকে ধ্বংস করে, বুঝলে? আমি বুঝতে পেরেছি, আমার বড্ড ভুল হয়ে গেছে। এত লোভ করার মানুষকে ছোট করে দেখা আমার একদম ঠিক হয়নি। মানুষ যখন তার ভুল বুঝতে পারে, তখন আর তার হাতে কিছুই বাকি থাকে না, বুঝলে? ওগো, এভাবে আর কথা শুনিও না আমায়, আমায় ক্ষমা করে দাও। আমি যে এটা আর মানতে পারছি না। কি গো, আজ এত খুশি খুশি দেখাচ্ছে কেন? এক খুশির সংবাদ আছে বলেই তো খুশি খুশি দেখাচ্ছে গো। খুশির সংবাদ? কি এমন খবর বলো তো, যার জন্য তোমাকে এত খুশি লাগছে? বলছি বলছি, তার আগে এই কচু নিয়ে এসেছি, তুমি বরং এই কচু দিয়ে মাংস ভাজা করে ফেলো, কেমন? হ্যাঁ, ঠিক আছে, দাও। তবে এটা আমি নই, কচু দিয়ে মাংস ভাজা আজকে মা করবেন। রান্নাঘরে চলো। আজকে কচু দিয়ে মাংস ভাজা খাবো, পেট ভরে ভাত খাবো, চেটে পুটে খাবো। কি মজা, কি মজা!
ওরে আমার দাদু ভাই, খুব মজা লাগছে তাই না? কি গো, তোমার খুশির খবরটা যে এখনো বললে না। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। লিটনদার বাড়িতে গিয়ে কচু না পাওয়ায় মনটা খুব খারাপ হলো। তো বাড়িতে ফেরার সময় আমার একজন পরিচিত বন্ধুর সাথে দেখা হলো। ওকে সবটা বললাম। তারপরে ও আমাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিল। মাইনেটা বেশ ভালোই আছে, আর কিছু টাকা অগ্রিমও দিল। এ তো সত্যি অনেক খুশির খবর। শোন বাবা, যার কেউ থাকে না তার সাথে উপরওয়ালা থাকে। কখনো নিরাশ হবি না, ধৈর্য ধারণ করবি। নিশ্চয়ই উপরওয়ালা একটা ভালো পথ দেখাবেন। বাবা, তাহলে আমাদের আর নুন ভাত খেতে হবে না, তাই না? হ্যাঁ মা, আর তোকে নুন ভাত খেতে হবে না রে। এবার থেকে তোকে প্রতিদিন না পারি, মাঝে মাঝে মাংস ভাত তো খাওয়াতে পারবো রে, নাকি? হ্যাঁ, কচু দিয়ে মাংস ভাজা হয়ে গেছে। বৌমা, সবাইকে খাবার বেড়ে দাও। আজ সবাই পেট পুড়ে খাওয়া দাওয়া করবে, কেমন? মনে হচ্ছে অমৃত খাচ্ছি। দিদুন, তুমি ঠিকই বলেছিলে, কচু দিয়ে মাংস ভাজিটা সত্যি খুব সুন্দর খেতে। আমাকে কিন্তু প্রায় এই কচু দিয়ে মাংস ভাজি করে খাওয়াবে। খাওয়াবো দিদি ভাই, খাওয়াবো। নে, এইবার আর বেশি কথা না বলে পেট ভরে খেয়ে নে।